18 ফেব্রুয়ারি 2019 দুপুর 1:14 মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন একটা চারতলা বাড়ির সামনে এসে একটা মোটরসাইকেল থামল। হেলমেট খুলে সেটা থেকে নামলেন শ্যামলী থানার অফিসার ইনচার্জ হাসনাইন রহমান। বাড়ির নিচে দুজন কনস্টেবল দাঁড়িয়ে ছিল। ওসি সাহেবকে আসতে দেখে তাদের একজন হাতের জ্বলন্ত সিগারেটটা পাশে ছুঁড়ে ফেলে দিল। অন্যজন হাওয়ায় কয়েকবার হাত চালিয়ে বাতাসে উঠতে থাকা নিকোটিনের স্তরটাকে সরানোর চেষ্টা করতে লাগলো। সাময়িক ভদ্রতা, এটা গায়ে লেপটে থাকা পোশাকটার জন্য। ওসি সাহেব জানেন এরাই পেছন পেছন তাকে রোজ 10 বার কবরে পাঠান। স্যালুট পর্ব শেষ হলে ওসি জিজ্ঞেস করলেন, খালেক কোথায়? স্যার তো 3 তলায়। ডাক্তার এসেছে? ডোম এসেছে? কাচুমাচু করতে থাকে কনস্টেবল দুজন। জানো না তাই তো? তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার মাথার উকুন খুঁজছিলে? হ্যাঁ, চত্ব সব। গজগজ করতে করতে তেতলার উদ্দেশ্যে পা বাড়ান ওসি সাহেব। 3 তলায় একটা খুন হয়েছে, একটা 14 বছরের ছেলের খুন। গল্পের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মুহিত। গল্পের ডায়েরির আজকের বিশেষ নিবেদন গোয়েন্দা ওসি সিরিজের 3য় গল্প নোক। উল্লেখ্য, এই সিরিজের আগের 2টি গল্প পাপেটস ও কেউ নেই আমরা গল্পাধারে পরিবেশন করেছি। এই গল্পে আমরা পেয়েছি কলকাতার গল্প ও আড্ডা প্রোডাকশন থেকে অভিনবকে। শুরু হচ্ছে নোক। বাসায় বসে নিজের ল্যাপটপে টেক্সট ডকুমেন্টে আগের দিনের জিদান রহমান আর তার অদ্ভুত ব্যক্তিত্বের টুকিটাকি লিখছিলেন ওসি হাসনাইন। এটা ওসি সাহেবের একটা হবি। সে ভেবে রেখেছে শেষ বয়সে যখন হাতে কোনো কাজ থাকবে না, তখন এসব কেসের তথ্যগুলো দেখে নিজের অতীত জীবনটার উপর একটু রং তুলি চালাবেন। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। এসআই খালেকুজ্জামানের নম্বর। ফোন রিসিভ করেন তিনি। স্যার, সরি স্যার, আপনি ছুটিতে আছেন জানি, তবুও স্যার ফোন দিলাম। কেসটা সিরিয়াস। কিসের কেস? স্যার একটা লাশ আর কি স্যার, মার্ডার কিনা শিওর না। একটা ছেলে, মানে স্যার বাচ্চা? জি স্যার, 14 বছর একটা ছেলে। পড়ার টেবিলে স্যার হঠাৎ ঘুমায় গেছে। পরে ডাক দিয়ে দেখে উঠে না, ঠেলা দিতে স্যার নিচে পড়ে গেছে, ডেড। স্যার ডাক্তার ডাকছি, আসতেছে। স্যার আপনিও একটু আসেন না, মানে স্যার 2 মাথা থাকলে, ও থুরি 3 মাথা থাকলে স্যার সবার আগে কাজটা শেষ হয়ে যাবে। এই 3 নম্বর মাথাটা আবার কার? কারণ না স্যার, আপনার মাথা স্যার আমার মাথার ডাবল, তাই স্যার 3 মাথা বললাম। হাসালেন খালেক। যাই হোক, ঠিকানা দিন, আমি আসছি। আর শুনুন, বাসায় যারা যারা ছিল কাউকেই বেরোতে দেবেন না, সবাই সাসপেক্ট। ওকে স্যার। রাহেলা বাথরুমে ছিল, এই কারণে চুপিসারে বাসা থেকে বের হতে পেরেছিলেন। না হয় রাহেলা বলতো, ছুটি নিয়েছো না? আবার কিসের কাজ? সরকার কি তোমাকে কিনে নিয়েছে নাকি? এই কয় টাকা বেতন দেয়? পেয়েছে কি? 3 তলায় উঠে হাতের ডান পাশের খোলা দরজাটা দিয়ে ঢুকে পড়লেন তিনি। ভেতরে বেশ কয়েকজন মানুষ দেখা গেল। এসআই খালেককে একটা প্যাড খাতা হাতে নিয়ে একজন মহিলাকে প্রশ্ন করতে দেখা গেল। খাতার পাতা ফাঁকা, কি যে লিখছে তা উপরালাই জানে। জিজ্ঞেস করলে হয়তো দাঁত কেলিয়ে বলবে, স্যার আমাকে কি আর খাতা কলম লাগে? এই যে স্যার মাথা, এটাই তো স্যার ডিজিটাল খাতা, সব টাইপ হয়ে যেতেছে এটার মধ্যে। ওসি সাহেবকে ঢুকতে দেখেই সবাই কৌতূহলের দৃষ্টিতে ফিরে তাকায় তার দিকে। ছুটিতে আছেন, কাজেই সিভিল ড্রেসে আসতে হয়েছে তাকে। খালেক তার পালিশ করা স্যালুট জানিয়ে বলে, স্যার আসেন স্যার, এই যে স্যার লাশ ভিতর রুমে পড়ে আছে। হ্যাঁ, সেটা তো দেখবই। আগে সবটা খুলে বলুন, কাহিনী কি? স্যার এদিকে আসেন, বারান্দায় যাই, এখানে ভিড় বেশি। বারান্দায় গিয়ে খালেক বলা শুরু করলো। স্যার ছেলেটার নাম তৌকি, খুব ভালো ছেলে, ক্লাসের ফার্স্ট বয়, পড়ালেখাও মারাত্মক, কোনো বাজে সঙ্গ নাই স্যার। সারাদিন বাসায় বসে বই আর বই, হয় ক্লাসের বই না হয় গল্পের বই। ওর বাবা মা স্যার দুইজনেই ডাক্তার, দুইজনেই ধানমন্ডিতে একটা প্রাইভেট ক্লিনিকে চাকরি করে। সেই সকালে বের হয়ে আসে রাত 10টা 11টায়।
যখন বের হন তখন ছেলেটা ঘুমে থাকে স্বাভাবিকভাবে, আর যখন বাসায় আসেন তখনও স্যার ছেলেটা ঘুমেই থাকে। মানে স্যার ছেলেটার সাথে তাদের কথা বলারও একরকম টাইম থাকে না। তৌকি থাকে স্যার রাবেয়ার কাছে। এই রাবেয়াকে? রাবেয়া হলো গিয়া মিসেস বাসার খালাতো বোনের মেয়ে, গরিব আর কি। গ্রাম থেকে নিয়ে আসছে এই তৌকির দেখভাল করার জন্য। রাবেয়ার সাথে কথা বলেছেন? কেমন মনে হলো? স্যার চুপচাপ খুব, যা জিজ্ঞেস করছি ওইটুকুরই উত্তর দিছে, শুধু বাড়ায় একটা কথাও বলে নাই। চুপচাপ কারা থাকে জানেন? যারা কালো পানিতে সাঁতার কাটতে পছন্দ করে তারাই। যাই হোক, তারপর? বাসায় আর স্যার আছে ওই কাজের মহিলা, রান্না বান্না করে দিয়ে যায়। রোজ সকাল 7টায় আসে, আবার 12টায় চলে যায়। দুপুরে রান্না করে দিয়ে যায়, রাতে রান্না করে রাবেয়া মেয়েটা। আর কেউ আসে নিয়মিত বাসায়? হ্যাঁ স্যার, আর আসে তৌকির হোম টিচার রেজাউল। সকাল 10টায় আসে, 12টায় চলে যায়। আর কিছু টুকিটাকি লোক মাঝে মাঝে, তাও তবে আজকে এই কয়জনই আসছে। বুঝলাম। তার ডেথ হলো কিভাবে? আজ সকালে মিস্টার আর মিসেস বাসার বেরিয়ে যান এই 6:30 নাগাদ। এরপরে 7টার সময় আসে কাজের মহিলা, এসে রান্না শুরু করে। 10টার সময় রেজাউল পড়াতে আসে। তৌকি ছেলেটা তখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসে, পড়ানো শুরু করে রেজাউল। কিছুক্ষণ পর অঙ্ক করতে দিয়ে রেজাউল মোবাইলে চ্যাটিং করতেছিল। হঠাৎ খেয়াল করেই দেখে তৌকি ছেলেটা খাতার উপর মাথা রেখে ঘুমাচ্ছে। সে ডাক দেয় নাম ধরে, কিন্তু কোনো কাজ হয় না। এরপর হাত দিয়ে ঠেলা দিতেই চেয়ার থেকে নিচে পড়ে যায় ছেলেটা। তখন আর কি, রেজাউল সবাইকে চিৎকার করে ডেকে এনে দেখায় এই অবস্থা। একটা অল্প বয়সী ছেলে বসে থাকতে থাকতে মরে গেল। আশ্চর্য। যদি বয়স্ক হতো তাহলে বলা যেত যে হয়তো হার্ট অ্যাটাক করেছে, কিন্তু এত অল্প বয়সে। আচ্ছা, কখনো শুনেছেন যে 14 বছরের কেউ হার্ট অ্যাটাক করেছে? না, জীবনেও শুনি নেই স্যার। তাহলে মরলো কিভাবে? ডাক্তার এসেছে? এতক্ষণে তো স্যার এসে যাওয়ার কথা, হয়তো স্যার জ্যামে পড়ছে। আমাদের মতো তো স্যার সরকারি গাড়ি নেই। আচ্ছা, আমি বলছি, দেখুন ঠিক আছে কিনা। যখন ডেথটা হয় মানে আনুমানিক 10:30টার সময়, ছেলেটার মা বাবা ছিল ধানমন্ডিতে, কাজের মহিলা রান্নাঘরে, ছেলেটা টেবিলের এক পাশে আর তার টিচার টেবিলের আর এক পাশে। আর রাবেয়া মেয়েটা, ওর কথা তো বলেননি। ও কোথায় ছিল তখন? আয় হ্যাঁ স্যার, দেখছেন, এইটা জিজ্ঞাসা করা হয় নাই। এই জন্যই স্যার 3 মাথার কথা বলছিলাম। 18 ফেব্রুয়ারি 2019 বিকাল 4:20। নিজের বসার ঘরের সোফায় বসে পুরো ঘটনাটা নিজের মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছেন ওসি হাসনাইন। নতুন বেশ কিছু তথ্য জানতে পেরেছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত প্রায় সকলের সাথেই তার টুকিটাকি কথা হয়েছে। সেগুলো কিছুটা এরকম: মুন্নি বানু, কাজের মহিলা, বেটেখাটো মহিলা, কথার মাঝে একটা গর্ববোধ কাজ করে। আর যখন কথা বলে নিজের অজান্তেই কণ্ঠে ধাতব ঝংকার চলে আসে। শুনেন, এইসব বড়লোকের ঝামেলের মধ্যে আমি নাই। বস্তিতে থাকি ঠিক আছে, কিন্তু আমরাও তো ভদ্র ফ্যামিলির মানুষ। এরম খাড়া করায় রাখছেন কেন? কাজ না করলে খামু কি? আপনি দিবেন টাকা? আচ্ছা ঠিক আছে, যখন মারা যায় ছেলেটা তখন আপনি কি করছিলেন? আমার কাম রান্ধন বারণ, আমি রান্তাছিলাম। ওইদিকে কি হয়েছে না হয়েছে আমি জানি না। আর এমনিও ঘরের মধ্যে কি হয় না হয় আমি খেয়াল রাখি না। আর সব কিছু খেয়ালে রাখনও যায় না, রাখলে চাকরি থাকে না। জিগান ঘরের আর মানুষগুলারে, আমারে ধরেন কেন? রেজাউল করিম, হোম টিউটর, মাঝবয়সী, বিচক্ষণ, ফস করে কথাবার্তা বলে না। প্রশ্ন শুনে ভেবে চিনতে পরে উত্তর দেয়। আমি তখন তকির সাথেই ছিলাম। অঙ্ক করতে দিয়ে এই একটু মোবাইলে মেসেজ চেক করছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি মাথা নিচু করে ঘুমোচ্ছে। ভাবলাম হয়তো ক্লান্ত। আস্তে ডাক দিলাম, সাড়া পেলাম না। জোরে ডাক দিলাম, তাতেও কাজ হলো না। তারপর মাথা ধরে নাড়া দিতেই চেয়ার থেকে মাটিতে পড়ে গেল। তারপর বাকিটা আপনারা জানেন। কি হয়েছে বলে আপনার ধারণা? কিভাবে বলবো স্যার, হয়তো হার্ট অ্যাটাক,
আর কি হবে? রাবে আক্তার, গৃহকর্মী, বয়স 20-22, কথা খুব কম বলে, আকস্মিক ঘটনায় খুব বিচলিত। ঘটনা যখন ঘটে তখন তুমি কি করছিলে? ঘুমাচ্ছিলাম, পেট ব্যথা করছিল তাই। প্রতিদিন এত সকাল অবধি ঘুমাও? না, পেট ব্যথা করছিল বলে রাতে ঘুম হয়নি। আচ্ছা, তৌকির সাথে তোমার সম্পর্ক কেমন? ও আমার ভাই, কিন্তু ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি। ও আমার ছেলের মতো ছিল। ও কি তোমার সাথে ঘুমাতো? না, ওর ঘর আলাদা, রাতে ঘর থেকে বের হতো না। ঘরের সাথে বাথরুম, তাই রাতে দরজা লাগিয়ে ঘুমাতো আর বের হতো না। আচ্ছা, তোমার পড়ালেখা কত দূর? গরিব মানুষের আবার পড়ালেখা। গ্রামে থাকতে 4 পর্যন্ত স্কুলে যেতাম, তারপর আর মা পাঠিয়ে দিল এখানে। তারপর থেকে আমি এখানকার সম্পত্তি। মিস্টার বাশার বয়স্ক লোক, চোখে চশমা, একটু ধীর ধরনের মানুষ, কথাবার্তা খুব ধীরে ধীরে আর চুপিসারে বলেন, যেন তার জীবনী শক্তি শেষের দিকে। দেখুন বাসার সাহেব, আমি জানি এটা ঠিক সময় নয়, কিন্তু কাজের খাতিরে তো করতেই হবে, বুঝতেই পারছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনার যা জিজ্ঞেস করার করুন। আপনার ছেলের কোনো রোগ ছিল, মানে যাতে এমনটা হতে পারে? না, ময়রা নিজের মিষ্টি খায় না, জানেন তো। ডাক্তারের ছেলে, রোগ ব্যাধি ওকে ধরতে পারতো না। আপনার ছেলের সাথে আপনার কথা হতো? হ্যাঁ, কথা হ্যাঁ হতো। বাসায় বসে তো আর দেখা হতো না, মাঝে মাঝে ফোন করতো। ব্যস্ততার মধ্যে 2-1বার টুকিটাকি কিছু কথা হয়তো হতো। জানেন তো, আমার আর কোনো সম্বল নেই। অনেক সাধনার সম্বল ছিল, ওর জন্য দিনরাত খেটে যা করার করেছিলাম। এখন মনে হচ্ছে কত বড় ভুল করেছি। আমার মেরুদণ্ড যেন ভেঙে গেছে, আর হয়তো দাঁড়াতে পারবো না। লোকটা কাঁদতে শুরু করলেন। ওসি সাহেব তার ঘাড়ে একটা হাত রাখলেন। শান্ত হন প্লিজ, আপনি আপনি ভেঙে পড়বেন না। আপনি এভাবে ভেঙে পড়লে বাকিদের সামলাবে কে? ডাক্তার ইমতিয়াজ রহমান, ফরেনসিক ডক্টর, জ্যামে আটকা পড়ার কারণে আসতে দেরি হয়ে গিয়েছিল। তিনি আসার পর লাশ পরীক্ষা করলেন বেশ অনেকক্ষণ ধরে। এরপর ওসি সাহেবের দিকে এগিয়ে এলেন। কি ব্যাপার ডাক্তার, কিছু বুঝলেন? মার্ডার। মার্ডার? হ্যাঁ, মার্ডার ফর শিওর। কিভাবে বুঝলেন? গায়ে তো কোনো ক্ষত নেই, আমি যতদূর দেখলাম। পয়জন, বিষ দেওয়া হয়েছে। ছেলেটার ঠোঁট আর গলা কালচে নীল হয়ে আছে। বিষক্রিয়ার এর চেয়ে উত্তম প্রমাণ আর কি হতে পারে? তাহলে কেউ বিষ খাইয়েছে বলছেন? হতে পারে, এটা তো অটোপসির পরই বোঝা যাবে। সাংঘাতিক ব্যাপার, 14 বছরের একটা ছেলেকে কেউ খুন করেছে বিষ দিয়ে। এর পেছনে কারণ কি হতে পারে? লাশ মর্গে পাঠানো হলো। খালেককে বিষের খোঁজ করবার জন্য পুরো বাড়িতে এক দফা তল্লাশি চালানোর আদেশ দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। তার মাথার মধ্যে একটা শব্দ বারবার ঘুরপাক খাচ্ছে, সম্পত্তি, সম্পত্তি, সম্পত্তি। 20 ফেব্রুয়ারি 2019, সকাল 11টা। মাঝে একদিন কেটে গেছে। কেসটা নিয়ে অনেক ভেবেছেন ওসি সাহেব, কিন্তু খুন করার কোনো মোটিভ সে খুঁজে পাননি। কেউ কেন একটা 14 বছরের ছেলেকে খুন করবে? কি ক্ষতি করেছিল সে বেঁচে থেকে? প্রশ্নের জবাব নেই তার কাছে, কিন্তু তিনি এটা জানেন যে খুন হয়েছেই। অটোপসির রিপোর্ট আসবে আজ রাতের মধ্যে। রিপোর্টটা হাতে পেলে কোনো একটা সূত্র পেলেও পেতে পারেন। অন্তত অন্ধকারে ধোয়া হাত রাতে হবে না মনে হচ্ছে। এই শোনো, একটা খুশির খবর আছে। তোমার আবার কিসের খুশি? নেহাল আসছে। নেহাল? বাবা, বছরে তো একটা দিন খবর নেয় না, তা এখন আবার আসছে কি কারণে? উদ্দেশ্য কি?
এই দেখো, ঘরের মানুষের সাথে একদম পুলিশগিরি দেখাবে না। আমার ভাই আমার বাসায় আসবে, তার আবার উদ্দেশ্য কি? না, যে ভাইটি নিজের দুলাভাইয়ের খবর রাখে না সেই দুলাভাইয়ের বাসায় তার কোনো কাজ থাকতে পারে বলে তো আমার মনে হয় না। ওহ, তাই না? শুনে রাখুন ওসি সাহেব, এটা আমার বাড়ি। এখানে কি হবে না হবে সেটা আমি বুঝবো। যান আপনি আপনার থানায়। ওকে ওকে, আই সারেন্ডার। 20 ফেব্রুয়ারি 2019, রাত 9:34। ডাক্তার ইমতিয়াজ ফোন করেছেন ওসি সাহেবকে। অটোপসির রিপোর্ট ডক্টর ইমতিয়াজের হাতে। মৃত্যুর কারণ রক্তে বিষক্রিয়া, বিষের ধরন সায়ানাইড। ওসি সাহেব তার নিজের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানেন, এই সায়ানাইড অত্যন্ত দ্রুত কার্যকরী একটা অস্ত্র। মুহূর্তের মধ্যে ভিকটিমের প্রাণবায়ু বেরিয়ে যায় শরীর থেকে। ওসি সাহেব বললেন, আচ্ছা ডাক্তার, বিষ ওর শরীরে এলো কোত্থেকে? ভিকটিমকে বিষ খাওয়ানো হয়েছে। ভিকটিমের ঠোঁটে, গলায় আর পাকস্থলীতে সায়ানাইড পাওয়া গেছে। তাহলে কি খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয়েছে? সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু খাওয়ানো হয়েছে সেটা নিশ্চিত। আর ভিকটিমের পাকস্থলী থেকে খাবারের সাথে আরও একটা জিনিস পাওয়া গেছে। সেটা কি? ডক্টর ইমতিয়াজ কিছু একটা বললেন। ওসি সাহেব বেশ বিস্মিত হলেন। কি বলছেন? এটা এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, যা পাওয়া গেছে তাই বলছি। খুব ছোট ছোট টুকরা পেয়েছি। কথা শেষ হলে ওসি সাহেব এসআই খালেককে ফোন করলেন। তিনি এখন ওই বাসাতেই আছেন। হ্যাঁ, হ্যালো খালেক, আপনি কি ওই বাসাতেই আছেন? জি স্যার, অন দ্য স্পট। গুড। বাসার সবাই বাসায় আছে তো? জি স্যার, মিস্টার বাসার হাসপাতালে যায় নাই, আর যেতে পারবে কিনা শিওর না স্যার। আর মিসেস বাসার তো কোনো কথাই বলছেন না স্যার। আচ্ছা শুনুন, আপনি এক কাজ করুন, সবাইকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করুন। ঠিক স্যার, এটা আবার আলাদা জিজ্ঞানের কোনো কথা নাকি স্যার? যা বলছি তাই করুন, কাউকে ভরসা করা যাচ্ছে না। সায়ানাইডের গুঁড়ো খাওয়ানো হয়েছে ছেলেটাকে, জেনে আমাকে ফোন করে জানান। 10 মিনিট পর। হ্যালো স্যার, ঠিকই বলছিলেন স্যার, এই বাসার মধ্যে কেউ খুন করছে। নাইলে স্যার এক একজন এক এক কথা কয় কেন? কি বলতে চাইছো? স্যার, মিস্টার বাসার বললেন তার ছেলের এই বাজে অভ্যাসটা ছিল। কাজের মহিলা বলছে নাকি দেখে নাই কখনো, অথচ স্যার সে 4 বছর ধরে কাজ করতেছে। আর স্যার রাবেয়া মেয়েটা তো সাথে সাথে বলল না, সে নাকি ছেলেটাকে কখনো এই কাজ করতে দেখেই নেই। গুড জব। এক কাজ করুন, এই রেজাউল ছেলেটার ব্যাকগ্রাউন্ড চেক করুন। কি করে, কোথায় থাকে, আমি সব জানতে চাই। কুইক। আচ্ছা স্যার। 22 ফেব্রুয়ারি 2019, রাত 8:10। মোহাম্মদপুরের বাড়িটার বসার ঘরে সবাই জড়ো হয়েছে। থমথমে একটা আবহাওয়া, সবাই নিশ্চুপ। সোফায় বসে আছেন মিস্টার বাসার, গৃহকর্মী রাবেয়া, রান্না করার মহিলা মুন্নি, হোম টিউটর রেজাউল করিম। মিসেস বাসার পাশের ঘরের বিছানায়। তার মানসিক অবস্থা ভালো নয়। ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে 3 জন কনস্টেবল। সোফার এক কোনায় দাঁড়িয়ে আছে এসআই খালেক। ঘরের সবার দৃষ্টি একজনের দিকে নিবদ্ধ, ওসি হাসনাইন রহমান। তিনি ঘরের মধ্যে এপাশ থেকে ওপাশে পায়চারি করছেন। এটা একটা টেকনিক। তিনি জানেন যে এদের মধ্যেই একজন খুনি, তাই এমন আচরণে সে আততায়ীকে মানসিকভাবে ঘাবড়ে দেবার চেষ্টা করছেন। এবারে হাঁটা থামিয়ে তিনি বলতে শুরু করলেন, সবাইকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি আপনারা চিন্তায় আছেন যে ওসি সাহেব কাকে না কাকে ধরবে, আর আমি জানি আপনাদের মধ্যে কোনো না কোনো একজনের এই চিন্তাটা সব থেকে বেশি। কি তাই তো? কি বলতে চান আপনি? আমি যা বলতে চাচ্ছি তা আপনারও বোঝার কথা বাসার সাহেব। আপনার ছেলেকে খুন করা হয়েছে। বাইরে কেউ এই কাজ করেছে এটা ভাবার মতো অতটা বোকা আপনি নন। এখন শুধু খুঁজে বের করতে হবে এই জঘন্য কাজটা করলো কে। তো সেটা করুন না, আমাদের কেন আটকে রেখেছেন? সেটাই তো করবো এখন। সবার আগে দেখি একটা 14 বছরের ছেলেকে খুন করে
কার কি লাভ হচ্ছে, ও বেঁচে থেকে কার কি ক্ষতি করছিল, ও কি কোন রহস্য জানতে পেরেছিল, নাকি ওর ওপর কারোর কোনো ক্ষোভ ছিল? আমার ছেলের ওপর কার কি ক্ষোভ থাকতে পারে? ও তো মাত্র 6-এ পড়তো, ওর শত্রু? ঠিক আছে, মানলাম ওর কোনো শত্রু ছিল না, কিন্তু যেভাবে ওকে খুন করা হয়েছে তা থেকে কি ধারণা করা যায় না যে ওকে কেউ চরমভাবে ঘৃণা করে? তার প্রশ্নের জবাব কেউ দিতে পারল না। টিউটর রেজাউল করিম দ্বিধাভরা কণ্ঠে প্রশ্ন করল, কিভাবে কিভাবে খুন করা হয়েছে? তৌকিকে খুন করা হয়েছে নখ দিয়ে। নখ? বিস্ময় ফুটে উঠল মিস্টার বাশারের গলায়। হ্যাঁ, নখ দিয়ে। নখ দিয়ে কিভাবে খুন করা সম্ভব? আর কে? মিস্টার বাশার, আপনার ছেলের একটা বদ অভ্যাস ছিল, সে নিজের দাঁত দিয়ে নখ কাটত। এই কথা আপনাদের মধ্যে কারোর অজানা থাকার কথা না, আর এই কথাটা খুনিও জানত। সে খুব নিখুঁতভাবে পরিকল্পনা করে। সে জানত যে কোনো এক উপায়ে যদি তৌকির নখ অব্দি বিষ পৌঁছে দেওয়া যায় তাহলে তার মৃত্যুটা শুধু পলকের দূরত্বে। সে উপায় ভাবতে লাগলো এবং পেয়েও গেল। সে খুব ধূর্ততার সাথে তৌকির ঘরে ঢুকলো, তারপর তৌকির বাথরুমে সাবান বদলে দিল। আসল সাবান বদলে এমন একটা সাবান সেখানে রেখে এলো যাতে মেশানো রয়েছে মারণবান সায়ানাইড। সকাল হলো, রেজাউল সাহেব এসে তার ছাত্রের ঘুম ভাঙালো। তৌকি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসে পড়তে বসলো। স্বভাবতই তার নখ কামড়ানোর অভ্যাসটার জন্য নিজের হাত গেল তার মুখে। ব্যাস, বিষাক্ত সায়ানাইড তার খেল দেখালো মুহূর্তের মধ্যেই। কে খুন করেছে আপনি জানেন? জানি, এবং সে আমাদের মাঝেই আছে। কে সে? আর বলছেন না কেন আপনি? খুন সে করেছে যে ওই দিন সকালে অসুস্থ ছিল, যার ওই দিন পেটে ব্যথা ছিল, এবং যে তৌকির নখ কামড়ানোর ব্যাপারটা জেনেও অস্বীকার করল। কি ঠিক বলছি না মিস রাবেয়া? শেষের কথাগুলো রাবেয়ার দিকে তাকিয়ে বললেন ওসি সাহেব। রাবেয়ার চোখের মধ্যে মুহূর্তের জন্য এক ধরনের চাপা ব্যথা ফুটে উঠল। সে বিচলিত না হয়ে সম্পূর্ণ স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি যে খুন করেছি তা প্রমাণ করবেন কিভাবে? বাহ, খুব ভালো প্রশ্ন। জানো, সায়ানাইড খুব মারাত্মক ধরনের বিষ। এর খুব সামান্য পরিমাণও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তুমি খুব সাবধানে সাবান বদলালেও কোনো না কোনোভাবে ওই বিষের কিছু পরিমাণ তোমার পেটেও চলে যায়। হয়তো তাড়াহুড়োয় হাতে লেগে গেছিল, ফলে ওই দিন তোমার পেটে সমস্যা দেখা দেয়, আর রাতে অনিদ্রার কারণে সকালে উঠতে দেরি হয়, যেটা তোমার স্বভাবের বাইরে। তোমার তৌকির নখ কামড়ানোর ব্যাপারটা গোপন করায় তোমার ওপর আমার প্রথম সন্দেহ হয়। বাসার সাহেবের সম্পত্তির ওপরেও তোমার একটা আলগা লোভ ছিল, সেটা প্রথম দিন তোমার সাথে কথা বলেই বুঝে যাই। ব্যাস, 2-2 4। এতে কিছুই প্রমাণ হয় না। পেট ব্যথা যে কোনো কারণে হতে পারে। আপনি এত জোর দিয়ে যে বলছেন সাবান দিয়ে খুন হয়েছে, কোথায়? তৌকির বাথরুমে কোনো বিষমাখা সাবান পেয়েছেন? না, সেটা তুমি এক ফাঁকে আবার বদলে দিয়েছো খুব চালাকির সাথে, কিন্তু একটা ভুল করে ফেললে তখন। সাবান বদলালে ঠিকই, কিন্তু সাবানের কেস বদলানোর কথাটা তোমার মাথায় আসলো না। সেটার মধ্যে থাকা সাবানের ফেনা থেকে পেয়ে গেলাম সাইনাইডের গুঁড়ো। এই ভাবনা তোমার মাথায় আসলো না বললে ভুল হবে। আসলে এমন কিছু তোমাকে শেখানোই হয়নি। এবারে মিস্টার বাশার বললেন, শেখানো হয়নি মানে কি বলতে চাইছেন স্যার? আমি বলতে চাইছি এই কাজ রাবেয়া একা করেনি। এই কাজটা করার মতো বুদ্ধি ওর মাথায় নেই। ওর সাথে কথা বলে আমি জানতে পারি ওর শিক্ষাগত যোগ্যতা তেমন একটা নেই। গ্রামে থাকতে 4 অবধি স্কুলে গিয়েছে সে, সুতরাং সায়ানাইড বিষের সম্পর্কে তার জানার কথা নয়। এর মানে এই বিষ কেউ তাকে জোগাড় করে দিয়েছে, এবং এই জিনিসটা শুধু আমি না, এই ঘরে আরো একজন জানে।
কি জানতেন না মুন্নিবানু? কি আর বলুম, আপনি যখন বইলাই দিলেন অন কইতে সমস্যা নাই। আমি দেখছিলাম একটা প্যাকেট হাতে রাবেয়ারে, আর ক্যাডা দিছে হেইডাও দেখছি, কিন্তু চাকরি যাওয়ানোর ডরে আর কই নাই কাউরে। আর তাছাড়া এই বড় লোকের ক্যাচালে আমাকেও ঢুকতে নাই। কে দিয়েছে সেই প্যাকেট? এত কিছু যখন কইলেনি এইটাও কইয়া দেন, আমার আর জিগান কেন? ঠিক আছে, আমি না হয় বলছি। এই সায়ানাইডের বার সাবান রাবেয়াকে দেয় তৌকির হোম টিউটার রেজাউল করিম। রেজাউল করিম খেকিয়ে উঠলেন। এই সব যাতা বলছেন? আমি কেন বিষ দিতে যাব? আমি বিষ পাবো কোত্থেকে? ভুলে যাবেন না রেজাউল সাহেব, আমরা পুলিশ, খোঁজ নেওয়াই আমাদের কাজ। আপনি যে একজন রসায়নের ছাত্র সেটা আমাদের অজানা কিচ্ছুই না। আর আপনার পক্ষে সায়ানাইড জোগাড় করা কঠিন কোনো কাজ না। এবারে রেজাউল করিম মুষড়ে গেলেন। কয়েক মুহূর্ত চারিদিকে নীরবতা। নীরবতা চিরে মিস্টার বাশার ডুকরে কেঁদে উঠলেন। তার শরীর নিচের দিকে ঝুঁকে গেছে। সে কাঁদতে কাঁদতে বললেন, কেন কেন এমন করলি রাবেয়া? ও তো তোর ভাই ছিল, কম ভালোবাসতো না তোকে? তবে কেন কেন কেন? লজ্জা ঢাকতে মাঝে মাঝে ভালোবাসাকে কোরবানি দিতে হয় বাসার সাহেব। আপনার এই হোম টিউটরের সাথে রাবেয়ার একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটা জানতে পারে আপনার ছেলে। ওদের আপত্তিকর সম্পর্কটা হয়তো তার কাছে ঠিক মনে হয়নি। সে রাবেয়া আর তার স্যারকে জানায় কথাটা। শিশু মনে সরলতা, তার মধ্যে এই দুনিয়ার কোনো প্যাঁচ কাজ করে না। তোকে হয়তো বলেছিল সে আপনাকে জানাবে বিষয়টা। জানাজানি হয়ে গেলে একটা লজ্জাকর বিষয় হতো ওদের জন্য, তাই বাধ্য হয়ে আপনার ছেলের জীবন নিতে হলো ওদের। ওদের লজ্জার সামনে একটা ছেলের জীবনের দাম খুবই অল্প হয়ে গেছিল। চব্বিশে ফেব্রুয়ারি 2019 সকাল 10:51। ইজি চেয়ারে বসে কফি খাচ্ছিলেন ওসি হাসনাইন। তার হাতে আজকের দৈনিক রণঝঙ্কার। প্রথম পাতায় একটা খবর ছাপানো হয়েছে, হাওয়ায় গায়েব 17 কোটি টাকা। নিচে লেখা আছে, এক ধনকুবেরের গাড়ি থেকে গত 21 ফেব্রুয়ারি তারিখে। কলিং বেল বেজে উঠল। এই রাহেলা, দেখো তো কে। দরজা খোলার শব্দ শোনা গেল, আর রাহেলার উত্তেজিত কণ্ঠ। আরে নেহাল, তুই চলে এসেছিস? কতদিন পর দেখা, একেবারে একটুখানি হয়ে গেছিস শুকিয়ে। আহারে, খাওয়া দাওয়া কি একদমই করিস না? আরে আপু, একটা একটা করে প্রশ্ন করো, কয়টার উত্তর দিব? আর আগে ধরো এটা। কি এটা? গেটের সামনে পোস্ট অফিসের লোক দেখলাম। এই যুগেও নাকি কে তোমার হাজবেন্ডকে চিঠি লিখেছে। কে চিঠি লিখেছে? তা আমি কি করে বলবো? ও হ্যাঁ, চিঠির উপরে এই তো লেখা আছে, কি রুমাইসা আফসানা, মেয়ে মানুষ। ওসি সাহেব যেন একখণ্ড বরফে পরিণত হয়ে গেছেন। যেখানে বসেছিলেন সেখান থেকে এক চুলও নড়তে পারলেন না। রুমাইসা আফসানা, 4 বছর আগের সেই রাতের কথা মনে পড়ে গেল তার। এতদিন পর তাকে কেন চিঠি লিখল মেয়েটা?